Hi, good morning to all of you. আশা করতে तुम लोग सब ঠিকঠাক हो আর সবাই ভালো আছো আর সেফ আছো বাড়িতে আছো। আজকে আমরা তোমাদের যে ক্লাস প্রসেস এটা সেকেন্ড ক্লাস নেব আমি তোমাদের সেকেন্ড ক্লাস কার উপরে সেটা হচ্ছে আমাদের প্রাচীন ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ এবং শেষ বড় রাজা এবং তার যে বংশের ইতিহাস सेठी से हर्षवर्धन। आज हम हर्षवर्धन के ऊपर क्लास लेंगे तुम लोगों का। तो ऐसे तो डॉक्यूमेंट्स मैंने दिए थे, সবার কাছে ডকুমেন্টস আছে। তো আশা করি তোমাদের সাথে গল্প করবো, ক্লাস নেওয়া তো বড় কথা নয়, জাস্ট তোমাদেরকে একটু বোঝানো যাতে তোমরা আরও বুঝতে পারো এবং করতে গিয়ে তোমাদের সুবিধা হয়। তো সেইটুকু আমি হেল্পটা করছি তোমাদের। হর্ষবর্ধনের সময়কালটা একটু বলে নিই। 606 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসছেন এবং 647 সালটাকে ধরো তিনি 646 সালে তিনি মারা যাচ্ছেন। হর্ষবর্ধন কোন বংশের, কোথা থেকে এলেন, এটা সম্পর্কে ঢোকার আগে জাস্ট আমাদের একটা গল্প বলি যে গুপ্ত রাজারা 319 থেকে 6th সেঞ্চুরি আপ টু 6th সেঞ্চুরি পর্যন্ত তারা রাজত্ব করছেন এবং গুপ্তদের পতনের পর উত্তর ভারতবর্ষে সেরকমভাবে কোনো বড় সাম্রাজ্য গড়ে ওঠে। এটা একদম পুরো পরিষ্কার মাথায় রাখো যে আর কোনো বড় সাম্রাজ্য ভারতবর্ষে আসে। তো তার জন্য ছোটো ছোটো বেশ কিছু অঞ্চলের শাসকদের উত্থান ঘটেছিল। তার মধ্যে আমরা পাঁচজনের নাম আমি তোমাদের বলবো। সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশের কনৌজ, সেখানে মৌখরী রাজবংশ, এবং উত্তরপ্রদেশেরই থানেশ্বর, সেখানে পুষ্যভূতি রাজবংশ। আমাদের মালোয়া, গুজরাটের কাছাকাছি অঞ্চল, সেখানেতে পরবর্তী গুপ্ত পিরিয়ডেরই একজন শাসক ছিলেন দেবগুপ্ত। अच्छा, हम लोग यदि ईस्टर्न साइड अर्थात अगर हम लोग ईस्टर्न साइड चलते हैं तो वहाँ का एक राजा था हमारे बेंगलेर गौरराज शशांक, अर्थात गौर के केंद्र पर। at present time it's in, I think it's in মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, চিরুটি গ্রাম, ওখানেতে তার ক্যাপিটাল ছিল। দ্য ক্যাপিটাল ওয়াজ কর্ণ সুবর্ণ। আর আরেকজনের নাম আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে সুদূর আসাম, যেটা আসামের নাম এখন আসাম, আগে কিন্তু আসাম নাম ছিল না। আগে কি বলা হতো? কামরূপ। তো কামরূপ রাজ ভাস্কর বর্মন। তো এরাই উত্তর ভারতবর্ষে মোটামুটিভাবে রাজনীতিটাকে কন্ট্রোল করতে শুরু করেছে। এদের মধ্যে অদ্ভুতভাবে ভারতবর্ষের রাজনীতিতে একটা ঘটনা ঘটছিল, মানে अलायंस इन लोगों के बीच, एक के साथ दूसरे के साथ तीसरा, ये एक अलायंस हो रहा था कि আচ্ছা কাদের মধ্যে এই সম্পর্ক অ্যালায়েন্স হচ্ছিল, উত্তর ভারতবর্ষে কন্ট্রোল কারা নেবেন, এই হচ্ছে মেন বিষয়বস্তু। তো প্রথম অ্যালায়েন্সটা করেছিল কে? প্রথম অ্যালায়েন্সটা করেছিল যে তোমাদের বলে দিই, পুষ্যভূতি বংশের বিখ্যাত রাজার নাম প্রভাকর বর্ধন। আচ্ছা, প্রভাকর বর্ধনের 2 ছেলে 1 মেয়ে। প্রভাকর বর্ধনের বড় ছেলের নাম রাজ্যবর্ধন, ছোট ছেলের নাম হর্ষবর্ধন এবং তার একমাত্র কন্যার নাম রাজশ্রী। এই রাজশ্রীর সঙ্গে পাশের রাজ্য কনৌজ গ্রহবর্মন তার রাজা ছিলেন এবং তার মেয়ের সঙ্গে, রাজশ্রীর সঙ্গে ওই গ্রহবর্মন অর্থাৎ তার বিয়ে দিয়েছিলেন, शादी करवाए थे। मतलब रिश्तेदारी में बदल गया था। कौन सा स्टेट? कनौज और थानेसर। अब शादी करने की वजह से क्या हो गया? मैट्रिमोनियल अलायंस जिसको बोला जाता है वो हो गया। अब क्या है, रिश्तेदारी पक्की हो गई। और इसके चलते ये जो हमने बोला कि वेस्टार्न साइड, पश्चिम दिखे जो मालवेर जो मालवार जो अंचलेर राजा देवगुप्त, তো দেবগুপ্তর সঙ্গে এই প্রভাকর বর্ধনের পুরনো সম্পর্ক খারাপ ছিল, মানে পুরনো শত্রুতা ছিল। তো তিনি সবসময় চাইতেন যে বর্ধনদের প্রতিপত্তি নষ্ট হোক, এরকম তো শত্রুতা ছিল। এবং যার জন্য আমাদের যে ইস্টার্ন সাইডে যিনি রাজা ছিলেন, আমাদের বাংলার প্রথম যিনি শাসক কথা বলা হচ্ছে গৌড়, ফার্স্ট রুলার্স ফ্রম বেঙ্গল, ফ্রম গৌড়, शशांक। ये शशांक ने ये चाहा कि
मुर्शिदाबाद मालदा डिस्ट्रिक्ट को छोड़कर, तो नॉर्थ बंगाल को छोड़कर ये कोशिश में लगे थे कि नॉर्थ इंडिया में इसका साम्राज्य भी फैला जाए, गौर डायनेस्टी। এই জন্য কি করেছিলেন, গৌড়ের রাজা শশাঙ্ক মালবার রাজা দেবগুপ্তর সঙ্গে অ্যালায়েন্স তৈরি করে, জোট তৈরি করে। অদ্ভুতভাবে একটা ইন্টারেস্টিং জিনিস তোমরা দেখতে পেলে, একটা হচ্ছে কনৌজের মৌখুরি, আর মানে আমাদের পুষ্যভূতি বংশ থানেশ্বর একটা জোট, আর একটা জোট হলো মালবার দেবগুপ্ত আর শশাঙ্ক, গৌড়ের শশাঙ্ক হয়ে গেল। আচ্ছা, আর একজন রাজা তাহলে বাকি রইলেন। এই ভদ্রলোক, এই অর্থাৎ কামরূপ রাজ ভাস্কর বর্মন, তিনি পরবর্তীকালে কিছুদিন পর জোটে আসছেন। সেই জোটটার নাম জানো? সেই জোটটা হচ্ছে হর্ষবর্ধনের সঙ্গে জোট বাঁধছেন, এবং আমরা আসছি পরে যে ভাস্কর বর্মন কোন সময়তে তিনি জোটের কথায় রাজি হচ্ছে। আচ্ছা, তাহলে আসল রাজনীতিতে আসা যাক। যে হর্ষবর্ধনের যে পাঠ, হর্ষবর্ধনের যে জীবন বৃত্তান্ত, সেই জীবন বৃত্তান্তের এই ঘটনা আমরা কোথা কোথা থেকে প্রথমে জেনে নিই যে কোন কোন সোর্স, कहाँ से हमको ये तथ्य मिलता है। हिस्ट्री में ये बोला जाता है कि विदाउट एनी काइंड ऑफ एविडेंस यू कांट से एनी काइंड ऑफ थिंग्स। तो इसका रेफरेंस हम लोगों को बहुत सारा डॉक्यूमेंट्स मिला है। सब থেকে বড় রেফারেন্স, সব থেকে বড় এভিডেন্স পেয়েছি আমরা তার সভাকবি বানভট্টের হর্ষচরিত গ্রন্থ থেকে। ডিটেলস ডকুমেন্টস, তার সভাকবি ছিলেন, যা বলে তার তথ্য তো থাকারই কথা। আচ্ছা, 30 সালে মানে 630-এ একজন বিখ্যাত চৈনিজ পর্যটক আমাদের দেশে এসেছিলেন। তিনি আর কেউই নন, মানে আমাদের দেশের আগত যতজন চৈনিজ পর্যটক এসেছেন তার মধ্যে সব থেকে বিখ্যাত বলা যায় 630 সালে হিউয়েন সাংয়ের বিখ্যাত বৃত্তান্ত রয়েছে শ্রীইউকি, সেখান থেকে তথ্য জানতে পারি। আচ্ছা, হর্ষবর্ধনের অনেকগুলো ইনস্ক্রিপশনস আমরা পেয়েছি, এবং একটা বাঁশখেরা ইনস্ক্রিপশনস, নালন্দা সিল, মধুবন কপার প্লেট, আর এবং এছাড়া বিস্তৃত বিবরণ আমরা পেয়েছি। আর্য মঞ্জুশ্রী মূলকল্প বলে একটি বৌদ্ধ গ্রন্থ রয়েছে, টেক্সট, সেটা থেকে তথ্য পায়। আর সব থেকে বড় কথা, আর একটা ইনফরমেশন পায়, চালুক্য রাজা, সেই সময় সমসাময়িক বিখ্যাত চালুক্য রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশীর যিনি সভাকবি রবিকীর্তি, তো তার একটা ইনস্ক্রিপশন আছে, তিনি তার প্রভুর জন্য লিখেছিলেন, সেটা আইহোল শিলালিপি, যেটা তোমরা নাম শুনেছ অলরেডি, আমি তোমাদের শর্ট কোয়েশ্চেনে দিয়েছি। আইহোল শিলালিপিতে হর্ষবর্ধন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে, উত্তরপথ স্বামী। তো এতগুলো জিনিসপত্র থেকে আমরা হর্ষবর্ধনের সম্পর্কে জানতে পারি। তো হর্ষবর্ধনের গোটা জীবনটা দুটি পার্টে আমরা ভাগ করি। একটা হচ্ছে পলিটিক্যাল, রাজনীতির সঙ্গে যুক্ত, কিভাবে তিনি সিংহাসনে বসলেন আমরা এই অংশে দেখব, এবং কিভাবে তিনি তার সাম্রাজ্য বিস্তার করছেন, একটা পার্ট। দ্বিতীয় পার্ট, তিনি তার সাম্রাজ্য কেমন করে চালাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে হর্ষবর্ধনকে আমাদের ভারতবর্ষের ইতিহাসে শুধুমাত্র একজন রাজনীতির নেতা হিসেবে নয়, আরও আরেকটা তার যে পরিচয় আছে, সেটা হচ্ছে ধর্মীয় এবং দয়ালু সম্রাট, এবং প্রশাসনিক জনকল্যাণমূলক কাজ, এসবের জন্য। তো আমরা আরও ওটা একটা আলাদা পার্ট। তার আগে দেখি পলিটিক্যাল পার্টটা, এটা জাস্ট গল্পের আকারে আমি তোমাদের বলি। ইন্টারেস্টিং থিংস হচ্ছে সেটা যে হর্ষবর্ধন তখন যুবরাজ, বাবা প্রভাকর বর্ধন মারা গেছেন। আমি থানেশ্বরের পুষ্যভূতি বংশের রাজার কথা বলছি। এবং প্রভাকর বর্ধন মারা যাওয়ার ফলে স্বাভাবিকভাবে রাজ্যবর্ধন বড় ছেলে সিংহাসনে বসেছে। এখানে হঠাৎ করে খবর আসে যে শশাঙ্ক দেবগুপ্তর সাথে জোর বেঁধে কনৌজকে দখল করার জন্য অগ্রসর হয়েছেন এবং কনৌজ আক্রমণ করেছেন। কনৌজ আক্রমণ করতে গিয়ে সেই আক্রমণে বা সেই যুদ্ধে রাজশ্রীর স্বামী গ্রহবর্মন মারা গেছে। অর্থাৎ এই যুদ্ধে রাজশ্রী তার স্বামীকে হারিয়ে ফেলেছেন। এই সংবাদ থানেশ্বরের রাজা অর্থাৎ তার দাদা রাজ্যবর্ধনের কাছে এসে খবর এসে পৌঁছেছে। রাজ্যবর্ধন প্রতিশোধ নেওয়ার জন্য স্বাভাবিক তিনি বিশাল সেনাবাহিনী নিয়ে, এছাড়া একটু মনে করিয়ে দিই তার কোনো রাজশ্রী কোনো ছেলে বা মেয়ে ছিল না, এবং যার কারণে তার জামাইবাবুকে যেহেতু হত্যা করেছেন, এবং তোমাদের এটাও বলে দিই যে ওই সময়
গুপ্ত বলে কোনো একজন শাসককে ওখানে শশাঙ্ক ওরা বসিয়েছিলেন এবং তারপরে ওকে বন্দি করা হয়েছে। কাকে? রাজশ্রীকে বন্দি করে রাখা হয়েছে। এবং কেউ কেউ মানে আমাদের গ্রহ বর্মন যে ভাই ধ্রুব সেনকেও বলা হয়েছে যে ওখানে নাকি বসানো হয়েছে। সেটা নামটা পরে আসছি কেন কে কোথা থেকে। তো রাজ্যবর্ধন যাচ্ছেন বিশাল সেনাবাহিনী নিয়ে, পথেতেই যখন তিনি মালবরাজ দেবগুপ্তের সঙ্গে তারও সাক্ষাৎ হচ্ছে এবং শশাঙ্কের যৌথ বাহিনী, এবং সেখানে রাজ্যবর্ধনও মারা যাচ্ছে। এদিকে ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে সব থেকে সংকটময় কাল বলা যেতে পারে উত্তর ভারতবর্ষের রাজনীতিতে। ইন্টারেস্টিং সময় দেখো, থানেশ্বরের রাজা, পশুপতি বংশের রাজা রাজ্যবর্ধন মারা গেছেন, যুদ্ধে মারা গেলেন। অলরেডি কনৌজের রাজাও মারা গিয়েছিল, এবং তাহলে দুটো সিংহাসনই ফাঁকা। রাজশ্রী গ্রেপ্তার, একা তাহলে কে লোক করে আছে? হর্ষবর্ধন যুবরাজ। হর্ষবর্ধনের এই অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে, প্রশাসন সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই, এবং তিনি থানেশ্বরের সিংহাসনে তো বসতেই হচ্ছে তাকে। এমন অবস্থায় কনৌজ থেকে প্রপোজাল আসছে যে আপনি কনৌজের যে সিংহাসন, সেই সিংহাসন প্লিজ বসুন। এবং কনৌজের সিংহাসনে বসার আবেদন শুধু কনৌজের সাধারণ যে জনগণ তাদের তরফ থেকেই বলা হচ্ছে। এবং ওখানে যিনি মন্ত্রী ছিলেন, মানে সেই মন্ত্রীর নাম বলা হচ্ছে ভান্ডি, BHANDI। ये जब देखो ऐसा हो गया कि थानेसर का ये तो राजा का मौत हो गया और कनौज का भी राजा का मौत हो गया, एक अकेला आदमी रहा हर्ष। तो वहाँ पर जो मिनिस्टर थे, कनौज के जो मिनिस्टर थे, कि उन्होंने बोला कि अब तो यहाँ पर कोई बचा नहीं, यहाँ पर एक ही आदमी है हर्षवर्धन। इनकी रिश्तेदारी में तो भाई और बहन है, भाई है, राजश्री का तो भाई है, राजश्री का मौत नहीं हुआ था। हर्षवर्धन ने भंडी जो मिनिस्टर थे कनौज के, उन्होंने रिक्वेस्ट किए যে आप आइए प्लीज और हमारे राज्य को संभालिए। সেই সময় অবলতিকেশ্বর আমাদের যে বোধিসত্ত্ব, তোমাদের যারা ইন্ডিয়ান মিউজিয়াম যাবে, তোমাদের এই বিষয়টা বুদ্ধিস্ট রিলিজিয়ন মনে হয় ম্যাডাম পড়াচ্ছেন, আমি জানি না পড়িয়েছেন কিনা, তোমাদের বলবেন। সেটা হচ্ছে যে গৌতম বুদ্ধ হিসেবে জন্মানোর আগের যে জন্মটা, সেটা হচ্ছে বোধিসত্ত্বের রূপ। এবং অবলতিকেশ্বর বুদ্ধ বলা হয় যে বুদ্ধত্ব লাভ করতে পারেনি, কিন্তু বুদ্ধত্বের কাছে পৌঁছে গিয়েছিলেন, অর্থাৎ তিনি রিলিজিয়াস ব্যক্তিত্ব বলা যেতে পারে। তো তাকে রিকোয়েস্ট, সেই সময় সমসাময়িক মানুষ হর্ষবর্ধনকে তিনি রিকোয়েস্ট করছেন, অবলতিকেশ্বর, যে আপনি যান। এবং তিনি শেষমেশ যাচ্ছেন, এবং অদ্ভুতভাবে, এবং তিনি সেখানেতে হর্ষবর্ধন রাজি ছিলেন না প্রথমত, এবং তিনি সেখানে মহারাজা উপাধি নিচ্ছেন না, রাজপুত্র উপাধি নিচ্ছেন, দিয়ে কনৌজকে তিনি কনৌজের সিংহাসনে তিনি গিয়ে বসছেন। এবং অদ্ভুতভাবে ভারতবর্ষের ইতিহাসে দুটো সাম্রাজ্য দেখো, পুষ্যভূতি রাজবংশ এবং আমাদের কনৌজের যে রাজবংশ, সেই রাজবংশ একসঙ্গে একটা রাজা হর্ষবর্ধন সিংহাসনে বসছেন। এবং হর্ষবর্ধন সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে তিনি যে শপথ নিচ্ছেন যে তার ফার্স্ট কাজ হচ্ছে তার বোনকে উদ্ধার করা, এবং সেকেন্ড কাজ হচ্ছে শশাঙ্ককে শাস্তি দেওয়া, আর তার থেকে বড় কথা তিনি তারপরে যে সিদ্ধান্তটা নিচ্ছেন তিনি দিগ্বিজয়ে বেরোবেন। অর্থাৎ ফার্স্ট কাজ তাহলে বোনকে উদ্ধার করা। তিনি বিশাল সেনাবাহিনী নিয়ে বেরিয়ে পড়ছেন, আমাদের গৌড় বাংলার দিকে আসছেন রাস্তায়। এবং সেই আসার পথে যে মন্ত্রী ভান্ডি, যার কথা বললাম, তিনি এসে নাকি খবর দিচ্ছেন। उन्होंने ये खबर दे के आ रहे हैं कि जो मैंने अभी बोला ना, गुप्ता जो रूलर्स वहाँ पर शशांक ने बैठा के गए थे कनौज के सिंहासन में, तो वहाँ से बोला कि उन्होंने छोड़ दिए हैं, बंदी जो बना के रखे थे उन्होंने राजश्री को छोड़ दिया है। लेकिन क्या हुआ कि ये शशांक ने অর্থাৎ শশাঙ্ক রাজশ্রীকে নিয়ে নাকি বিন্ধু পর্বতের জঙ্গলের দিকে নিয়ে চলেছেন এবং ওখানে নাকি লুকিয়ে রেখেছেন বলছেন শশাঙ্কের। আচ্ছা, এই গল্পটা তোমাদেরকে গল্প লাগছে, আমারও গল্প লেগেছে। এই গল্পটা
আমরা পাচ্ছি বাণভট্টের হর্ষচরিত গ্রন্থে। বাণভট্টের হর্ষচরিত গ্রন্থে যে গল্পটা বলা আছে সেটা হচ্ছে যে হর্ষবর্ধন যেই মাত্র খবর পাচ্ছেন তিনি তার সেনাবাহিনীকে রাস্তায় ছাড়ছেন এবং তিনি নিজে যাচ্ছেন বিন্ধ্য পর্বতের অরণ্যে, ওখানে তার বোনকে একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে উদ্ধার করছেন। বাণভট্টের হর্ষচরিতে এটাও বলা আছে, সেটা হচ্ছে যে তার বোন জঙ্গলের দিকে চলে গেছেন এবং জঙ্গলেতে একটা অগ্নিকুণ্ড আছে, সেখানে আত্মাহুতি দেবেন, ঝাঁপিয়ে দেবেন, মানে মৃত্যু আত্মাহুতি যাকে বলা হয়, সেলফ স্যাক্রিফাইস, যেটাকে আমরা রাজপুত নারীদের মধ্যে দেখি। আর রাজপুত তোমরা তো পড়েছো, পদ্মাবত সিনেমাও দেখে ফেলেছো অলরেডি। তো যে এবং সেই মুহূর্তে হর্ষবর্ধন নাকি রাজশ্রীকে বাঁচাচ্ছেন এবং তারপরে তিনি নাকি তাকে উদ্ধার করছেন এবং উদ্ধার করে আসার পর নিয়ে আসছেন তাকে, তিনি আবার সেনাবাহিনীতে যোগদান করছেন। সেনাবাহিনী সুদূর আমাদের ওয়েস্ট বেঙ্গলের নর্থ বেঙ্গল জোন যেটা, সেখানে আসছেন এবং বাণভট্টের যে রচনা ওই পর্যন্ত শেষ, মানে বাণভট্টের হর্ষচরিতে গল্পটা কিন্তু ওই পর্যন্ত শেষ বলতে তিনি এলেন সেনাবাহিনীতে এবং শশাঙ্কের সঙ্গে তার যুদ্ধ হলো কি হলো না এবং এই যুদ্ধের ফলাফল কী হয়েছিল সেটা বাণভট্টের রচনাতে নেই। হিউয়েন সাং আচ্ছা যুদ্ধ হলো এবং ওটা বলা হচ্ছে, বেশ সবাই নাকি বলছেন যে এমনকি নালন্দা ইনস্ক্রিপশনে তো আছে নাকি যে তিনি 637 সালে হর্ষবর্ধন শশাঙ্ক সময়কাল, এবং সে তাতে নাকি হর্ষবর্ধনের যে শশাঙ্কের নাম যেহেতু পাওয়া যাচ্ছে তার মানে ধরে নেওয়া হচ্ছে শশাঙ্ককে মারেননি। সেই যুদ্ধে নাকি হর্ষবর্ধন জিতেছিলেন। এখন ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে ওই যুদ্ধটা ফলাফল কি হয়েছিল, তবে বেশিরভাগ ঐতিহাসিকরা মানছেন শশাঙ্ক মারা যাননি, কিছুদিনের জন্য তিনি তার নিজের এলাকা সরে চলে গিয়েছিলেন এবং হর্ষবর্ধন তার রাজ্যটাকে নিজের নিয়ন্ত্রণে না নিয়ে এসে তিনি আবার পুনরায় তার এলাকাতে ফেরত এসেছিলেন। এবং বলা হয় 637 খ্রিস্টাব্দ পর্যন্ত হিউয়েন সাংয়ের যে বর্ণনা রয়েছে সেখানে তিনি বলছেন 637 সালে তিনি বোধগয়া যাচ্ছেন। বোধগয়া তোমাদের বলে দিই, বোধগয়া যে কন্ট্রোলটা ছিল আমাদের শশাঙ্কের হাতে। তো বোধগয়ার যে বোধিবৃক্ষের কথা তোমরা জানো, সেই বোধিবৃক্ষ নাকি শশাঙ্ক কেটে দিয়েছিলেন এবং হিউয়েন সাং সেটা তার সিইউকি গ্রন্থে নাকি বলছেন। এখন এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে যে তিনি কেন কাটলেন বোধিবৃক্ষ। এটা নাকি বলা হচ্ছে যে শশাঙ্ক শিবের পুজো করতেন, মানে শৈব ধর্মের অনুরাগী ছিলেন এবং বৌদ্ধ ধর্মের মানুষদের নাকি তিনি বিদ্বেষ ছিলেন। তার জন্য যেহেতু বৌদ্ধ ধর্মের, বুঝতেই পারছো বোধিবৃক্ষের তলায় তো গৌতম বুদ্ধত্ব লাভ করেছিলেন, তো গাছটাকে কেটে দিয়েছিলেন। গৌতম মানে গৌতম বুদ্ধের অনুগামীদের অপমান করার জন্য, বিশেষ করে হর্ষবর্ধন। এবং হর্ষবর্ধনের যে রিলিজিয়াস থট আমরা জানি, তিনি বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মে দীক্ষাও নিয়েছিলেন, মানে বৌদ্ধ ধর্মের ফলোয়ার্স ছিলেন। এবং তার এটা একটা ঐতিহাসিক মিথ বলা যেতে পারে, কেন কেটেছিলেন, কি জন্য কেটেছিলেন এবং হিউয়েন সাং কেন এই কথা বললেন সেটা নিয়ে, কেটেছিলেন কি আদৌ কাটেননি, কেন কেটেছেন সেটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েই আছে। কারণ এটা অনুমান করা হয় যে বাণভট্ট এবং হিউয়েন সাং তার রাজসভাতে ছিলেন, অর্থাৎ হর্ষবর্ধনের রাজসভাতে, যার জন্যে তার গুণগান করবেন এটাই স্বাভাবিক। হর্ষবর্ধন সম্পর্কে বলা হয়, হর্ষবর্ধন তিনি পশ্চিম দিকের রাজ্য বলভিতেও আক্রমণ করেছিলেন এবং বলভিতে আক্রমণ করার সময় বলবি যে রাজ্য এবং সে বলবি রাজ্যের রাজা সঙ্গে তার গুর্জর রাজারা বলবি রাজাকে সাহায্য করছিল, যার জন্য হর্ষবর্ধনের সঙ্গে বলবি রাজার যে যুদ্ধ তার ফলাফল জানতে পারা যায় না, কিন্তু বলা হয় যে বলবি রাজ্যের রাজা যিনি ছিলেন ধ্রুব ভট্ট, তার সঙ্গে হর্ষবর্ধন তার কন্যার বিয়ে দিয়েছিলেন এবং যার ফলে একটা मैट्रिमोनियल अलायंस ये तैयार किया गया था। उसके बाद सबसे बड़ा जो पॉलिटिकल इंसिडेंट हुआ हर्षवर्धन के टाइम में, দক্ষিণ ভারতে তিনি অভিযান চালিয়েছিলেন নর্মদা নদীর ওপারে পশ্চিম দিক, সেটা হচ্ছে চালুক্যরাজ পুলকেশী সঙ্গে রাজ্য আক্রমণ করেছিলেন এবং ওখানে চালুক্যরাজ পুলকেশীর যে সভাকবি কিছুক্ষণ প্রথমেই আমি তোমাদের বলেছি এবং সেখানে রেফারেন্সে বলা হচ্ছে যে আইহোল প্রশস্তিতে সেই যুদ্ধে নাকি পুলকেশী জিতেছিলেন এবং অদ্ভুতভাবে জেতা সত্ত্বেও, এবং রবিকীর্তি ওখানে মেনশন করছেন যে উত্তরা পথ স্বামী কাকে, হর্ষবর্ধনকে, এবং সেখানে লিখছেন যে আমার প্রভু অর্থাৎ চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী
উত্তরাপদ স্বামী বলে একজনকে পরাজিত করেছেন, অর্থাৎ হর্ষবর্ধনকে পরাজিত করেছেন। যাই হোক, হর্ষবর্ধন এটাও বলা হয় তিনি মানে কাশ্মীর, নেপাল এতেও নাকি অভিযান চালিয়েছিলেন, কিন্তু তার প্রপার এভিডেন্স সচরাচর এখনো পাওয়া যায়নি, डिबेट আছে। ऐसा बोला जाता है कि हर्षवर्धन ने चाइना में भी उनका डेलीगेशन भेजा गया था, मतलब चाइना में भी उनका डेलीगेशन उन्होंने भेजे थे। 643 খ্রিস্টাব্দে 641 খ্রিস্টাব্দে চীন দেশে তখন সাং রাজবংশ রাজত্ব করছে, তখন রাজা ছিলেন তাইসাং। এই তাইসাং সময় তিনি তার অভিযান ঠিক না, মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য তিনি তার দূত পাঠিয়েছিলেন চীন দেশেতে, অর্থাৎ চীন দেশের সঙ্গে একটা মৈত্রী সম্পর্ক স্থাপন করার উদ্যোগ তিনি নিয়েছিলেন। শশাঙ্কের যে হর্ষবর্ধনের যে কৃতিত্ব সেটা হচ্ছে अपार्ट फ्रॉम साउथ इंडिया, नॉर्थ इंडिया में ज़्यादातर राज्य जो बोला जाता है कि पंचगौर, यूपी, পাঞ্জাব, আমাদের বিহার, পাটনা, বেঙ্গল, এই এরিয়াগুলো তিনি নাকি মানে সিন্ধ, এই যে এরিয়াগুলো তিনি নাকি দখল করেছিলেন, অর্থাৎ তার আন্ডারে নাকি, দখল বলতে তার আন্ডারে নাকি ছিল। তাকে পঞ্চগৌরের অধিপতি বাণভট্টের হর্ষচরিতে এ কথা বলা হয়েছে। হর্ষবর্ধনের আর একটা পরিচয় আছে, এতে গেল পলিটিক্যাল, রাজনৈতিক বিষয়। আমি তোমাদের এর পরের যেটা বিষয়টা দেখো, তোমাদের যেটা এক্সামে কোয়েশ্চেনের একটা দেওয়া রয়েছে হর্ষবর্ধনের সাংস্কৃতিক গুরুত্ব সময়কালে, এবং হর্ষবর্ধন যত এক তো দেখলাম যে পলিটিক্যাল কত ঝড় ঝঞ্ঝা সামলে তিনি পলিটিক্যাল ব্যাপারটাকে ঠিক করেছিলেন এবং নিজেকে একটা বড় অধিপতি হিসেবে স্থাপন করেছিলেন। তো হর্ষবর্ধনের আরেকটা বড় কৃতিত্ব হচ্ছে তিনি অত্যন্ত শিক্ষিত মানুষ ছিলেন, এবং যার জন্যে তার তো রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ, এই তিনটে বিখ্যাত বিখ্যাত টেক্সট আছে তিনি নিজে লিখেছিলেন, এবং তার রাজত্বকালের তিনজন বড় ব্যক্তিত্বের নামও পাওয়া যায় এবং যারা তার রাজসভাকে অলঙ্কৃত করেছেন। এক নম্বর হচ্ছে যে বাণভট্ট তার হর্ষচরিত গ্রন্থ রচনা করেছেন, এবং দিবাকর বলে একজন মানে বিখ্যাত সাহিত্যিক ছিলেন, এবং ময়ূর শতক বলে ময়ূর যিনি টেক্সট রচনা করেছিলেন, এছাড়া হিউয়েন সাং নিজে ছিলেন। যার ফলে হর্ষবর্ধন অত্যন্ত কালচারাল মানুষ ছিলেন। হর্ষবর্ধনের সময়কালে বেশ কিছু ঘটনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তিনি সম্রাট অশোকের মতো বলা হয়েছে রাস্তার ধারে সরাইখানা করেছেন, মেডিসিনাল প্ল্যান্ট, যেটাকে আয়ুর্বেদ শাস্ত্রের যে আমরা গাছগাছড়ার যে ওষুধ জানি সেটাও তিনি রোপণ করেছিলেন এবং সরাইখানা স্থাপন করে দিয়েছিলেন। অর্থাৎ জনগণের কল্যাণের জন্য তিনি যতটা পেরেছিলেন। এবং 1/6 ট্যাক্স, আমি তোমাদের বলি 1/6 ট্যাক্স, অর্থাৎ 1/6 ভাগ কর আর তিনি জনগণের কাছ থেকে আদায় করছেন, এবং জনগণের কল্যাণের জন্য তিনি যতটা পরিমাণে ছাড় দেওয়া যায় তিনি কিন্তু চেষ্টা চালিয়েছিলেন, এবং নিজেকে একটা সর্বগুণ সম্পন্ন সম্রাট হিসেবে নিজেকে স্থাপন করেছিলেন। এবং এই কথা আর একটা রেফারেন্সে আছে যে দুটো ইনসিডেন্ট হর্ষবর্ধনের রাজত্বকালে ঘটনা, সেটা হচ্ছে হিউয়েন সাং তার যেহেতু রাজসভায় ছিলেন, হিউয়েন সাংয়ের স্মৃতি উদ্দেশ্যে তিনি মানে আমাদের এখানে অর্থাৎ কনৌজে তিনি একটি সভার আয়োজন করেছিলেন, সেখানে ভাস্কর বর্মন, আচ্ছা তোমাদের ভাস্কর বর্মনের গল্প বলা হয়নি, সরি ভুলে গিয়েছি। আচ্ছা, যখন হর্ষবর্ধন শশাঙ্ককে আক্রমণ করতে আসছিলেন সেই সময় আসামের রাজা ভাস্কর বর্মন তিনি হর্ষবর্ধনের কাছে চিঠি পাঠাচ্ছেন যে আমি আপনার সঙ্গে জোট বাঁধতে চাই। এটা নিয়ে একটা প্রশ্ন উঠবে যে কোথায় আসাম আর কোথায় ইউপি, তো এর সঙ্গে জোট বেঁধে কী হবে? তো বলে দিই ভাস্কর বর্মনের সাথে গৌররাজ শশাঙ্কের একটি ঝামেলা ছিল, পুরনো ঝামেলা, এবং তার প্রতিশোধ নিতে চাইছিলেন। সেই কারণে ভাস্কর বর্মন এবং শশাঙ্ক জোট বেঁধেছিলেন, এবং শশাঙ্কের বিরুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল তাতে ভাস্কর বর্মনেরও সেনাবাহিনী ছিল এবং হর্ষবর্ধনেরও সেনাবাহিনী ছিল। যাই হোক, অ্যাটলিস্ট পরাজিত হয়েছিল শশাঙ্ক মনে করা। তো ভাস্কর বর্মন ছাড়াও আরও 20 জন পণ্ডিত এবং হিউয়েন সাংয়ের সম্মানার্থে তিনি কনৌজে একটা সভা করেছিলেন। সেখানে বলা হয় যে 100 ফিট উঁচু একটা গৌতম বুদ্ধের মূর্তি স্থাপন করা হয়েছিল, এবং বলা হচ্ছে যে পরপর 2-3 দিন সেখানে
বৌদ্ধ ধর্মের বিভিন্ন দর্শন শাস্ত্র ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করার জন্য সে সভা করা হয়েছিল। এবং সেখানে বলা হচ্ছে তিনি নাকি প্রত্যেক দিন সকালবেলা 3 ফিট উঁচু যখনই তিনি ওই সভাতে প্রবেশ করছেন, গৌতম বুদ্ধের সোনার মূর্তি নিয়ে প্রবেশ করছেন। অর্থাৎ মোট কথা হচ্ছে যে গৌতম বুদ্ধের যে থট, তাকে সম্মান দেওয়ার জন্য তিনি সবার আয়োজন করেছিলেন। অর্থাৎ এবং লর্ড অফ ডিসকাশন অর্থাৎ হিউয়েন সাং মূলত তো এসেছিলেন আমাদের দেশে বৌদ্ধ ধর্ম সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য এবং কি ভালো দিক খারাপ দিক, এবং সেটা করতে গিয়ে তিনি 12-13 বছর হর্ষবর্ধনের সাম্রাজ্যে রয়ে গিয়েছিলেন। তো বলা হয় যে লর্ড অফ দ্য ডিসকাশন উপাধিতে ভূষিত করেছিলেন কাকে? হিউয়েন সাংকে, শশাঙ্ক। এবং আরেকটা ইনসিডেন্টের ঘটনা জানা যায়, সেটা হচ্ছে যে প্রয়াগের যেটা গঙ্গা এবং যমুনা নদীর তীরবর্তী আমি গিয়েছি একবার। তো প্রয়াগে যে নদীর যে জলস্তর মানে যেখানে মিলছে দুটো নদী, সেখানেতে হর্ষবর্ধনের সময়কালে প্রতি 5 বছর অন্তর একটা করে মহামোক্ষ পরিষদ এই মানে মেলাটার কথা বলা হচ্ছে, যেটা হর্ষবর্ধন প্রতি 5 বছর অন্তর অন্তর অর্গানাইজ করতেন। এবং তোমাদের এটার বলার আগে তার আগে বলে দিই যে হর্ষবর্ধন ব্যক্তিগতভাবে তার দাদা সূর্য পূজা করতেন, তিনিও সূর্য উপাসনা করেছেন এবং তিনি শিবের উপাসনাও করেছেন। বিশেষ করে কোন শিবটা বলতো? যেটাকে বলা হচ্ছে নীল লোহিত শিব, রুদ্র শিবের যে মূর্তি, সেই রুদ্র শিব তোমরা যারা একটু পূজা টুজা করো নিশ্চয়ই জানতে পারবে। রুদ্র মূর্তি, যে রুদ্র শিবের যে রূপটা, তার তিনি উপাসক ছিলেন, অর্থাৎ কে? হর্ষবর্ধন। পরবর্তীকালে হর্ষবর্ধন মহাযান বৌদ্ধ ধর্মেতে আকৃষ্ট হচ্ছেন এবং মহাযান বৌদ্ধ ধর্ম তাহলে হর্ষবর্ধনের ব্যক্তিগত জীবনে কত ধর্ম? 3টে ধর্ম হয়ে গেল। একটা হচ্ছে যে তিনি সূর্য পূজা করছেন, সান গড। সেকেন্ড শৈবা, শিবের পুজো। থার্ড ইজ মহায়ান বুদ্ধিস্ট থট। এবং প্রয়াগের যে 5 বছর অন্তর অন্তর যে সভা বা মানে মেলার কথা বলা হচ্ছে, মহামোক্ষ পরিষদ, অর্থাৎ যে মহামোক্ষ মানে কি বলতো? মোক্ষ মানে মুক্তি, পরিষদ মানে অ্যাসেম্বলি, যেটাকে বলা হয় कॉन्फ्रेंस बोलते पारो। तो 5 साल के बाद प्रयाग में किया जाता था। उस वक्त हर्षवर्धन के टाइम में गंगा यमुना का जो एरिया है यूपी में है, वो वहाँ पर होता था। ऐसा बोला जाता था कि हर्षवर्धन 5 साल में जो भी खजाना इकट्ठा करते थे, पहले दिन आए 4 दिन ज़्यादा चलता था। पहले प्रथम दिन की फर्स्ट दिन पहला दिन आए, उसमें क्या होता था? पूरे भारतवर्ष से पूरा बुद्धिस्ट ब्राह्मण सब लोग इकट्ठा होते थे, नदी में डुबकी लगाते थे। आज भी होता है, कुंभ की मेला भी होता है वहाँ पर यूपी में, मैंने देखा है, कुंभ की मेला देखा है। पाप मोचনের জন্য এই জন্য বলা হচ্ছে মহামোক্ষ পরিষদ। এই মহামোক্ষ পরিষদে এর যে ঘটনার বর্ণনা আছে, সেটা হচ্ছে 4 দিনে সব থেকে বড় আয়োজন হতো। প্রথম দিন যারা বুদ্ধিস্ট মঙ্ক থাকতেন, তাহলে গৌতম বুদ্ধের পুজো টুজো হতো, মানে যেমন উপাসনা হয় বৌদ্ধ ধর্মে, এবং সেখানে বুদ্ধ ধর্মের মানুষদের তিনি দান করতেন মঙ্কদের। আচ্ছা, সেকেন্ড দিন সূর্য পূজা যারা করতেন, তাদের সঙ্গে যারা রিলেটেড, যারা পণ্ডিত ছিলেন, উপাসনা যারা করতেন, তাদেরকে দান করতেন। থার্ড ডে শিব, এবং শিবের পুজো যারা করতেন, শৈবিস যারা ছিলেন, ব্রাহ্মণ যারা ছিলেন, তাদেরকে তিনি দান করতেন। 4 নম্বর দিনেতে তিনি আবার বৌদ্ধ ধর্মের মানুষদেরও তার দান করতেন। এবং একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং কথা আছে সেখানে, যে তিনি গাড়ি ভর্তি করে সোনা দানা 5 বছর ধরে যা জমি রেখেছেন সব নিয়ে আসতেন, এবং তিনি ফোর্থ ডে সমস্ত কিছু বিলিয়ে দিয়ে তার যে বোন অর্থাৎ भगिनी, उनकी बहन जो कपड़ा देते थे, वो कपड़ा पहन के सिर्फ पैदल जाते थे, रिटर्न जाते थे। तो ये महान सम्राट का एक निशानी है, जो धर्म के लिए पूरा बहुत डोनेशन दिए थे। सिर्फ ये डोनेशन ब्राह्मण्स, बुद्धिस्ट मॉन्क्स या ऐसे गरीब लोगों में सिर्फ ये बात नहीं है, वो अपने आप ऐसे एक राजा के रूप में अपने आप को प्रतिष्ठा किए ना भारतवर्ष में, उस लेवल को टच करना अभी उसके बाद आया ही नहीं। उस तरीके का बस सम्राट आया ही नहीं भारत में।
তো এবং তোমরা সম্ভবত সিক্সে আছে মনে হয়, একটা পিছনের দিকে ছবি আছে দেখবে 6-এর বইয়ে। তো ওই প্রয়াগের মেলাতে দুটো মূর্তি লাগানো হতো, একটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি আর একটা হচ্ছে শিবের মূর্তি। এর মানে উদ্দেশ্য একটাই, যে তিনি শিবের উপাসক ছিলেন আগে এবং তিনি পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের অনুরাগী হয়ে পড়েছেন, অর্থাৎ তার কাছে সবই সমান। এই একটা বার্তা তিনি দিতে চেয়েছিলেন। এবং তিনি 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 অত্যন্ত এডুকেটেড পার্সন হওয়ার কারণে সেই সময়ে ভারতবর্ষের, তার প্রমাণ আমরা পাই, সেই সময় ভারতবর্ষের বিখ্যাত ইনস্টিটিউশন নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা মহাবিহার, এই নালন্দা মহাবিহারে তিনি অগ্রহার সিস্টেমের মাধ্যমে, অগ্রহার মানে কি বলতো, যেখানে ডোনেশন মাধ্যমে চলে আর কি। নালন্দা বর্তমান বিহারে আমরা জানি। তো হিউয়েনসাংয়ের বর্ণনা অনুযায়ী হিউয়েনসাং 2 বছর ওখানে শিক্ষা লাভ করেছিলেন বুদ্ধিস্ট ফিলোজফির উপরে। এবং হিউয়েনসাং তার সিইউকি গ্রন্থে মন্তব্য করছেন যে হর্ষবর্ধন 100টা গ্রামকে দান করেছিলেন নালন্দা ইউনিভার্সিটির পুরো ফাংশনটা চলার জন্য। আচ্ছা, নালন্দা ইউনিভার্সিটি ডোনেশনের মাধ্যমেই চলত। নালন্দা ইউনিভার্সিটি সম্পর্কে একটু বলে দিই। নালন্দা ইউনিভার্সিটি স্থাপন করেছিলেন গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত। এবং আমি নিজে নালন্দা গিয়েছি, তোমাদের পরে যখন কোনো এক সময় প্রেজেন্টেশন দেখাবো আমি তার ছবি দেখাবো। এবং আমাদের যারা গাইড ছিলেন, যিনি গাইড ছিলেন, তিনি দেখিয়েছেন যে এই যে মানে প্রাইমারি স্টেজে যে দেওয়াল রয়েছে সেটা হচ্ছে কুমারগুপ্তের। তারপরে আমাদের বাংলার একজন শাসকের তো নাম আছে ওখানে, এবং মাঝে হর্ষবর্ধনের যে দেওয়াল নির্মাণ করে দিয়েছিলেন, কনস্ট্রাকশন রিপেয়ারিং করেছিলেন বা বাড়িয়েছিলেন দেওয়াল, সেটা হচ্ছে বিভিন্ন ভেতরে মোনাস্ট্রি তৈরি করে দিয়েছিলেন এবং টেম্পল বানিয়ে দিয়েছিলেন, বুদ্ধিস্ট টেম্পল। সেগুলো আমাদেরকে দেখিয়েছিলেন হর্ষবর্ধনের সময়। লাস্ট ধর্মপাল, বাংলার পাল রাজা, তার সময়ে বিল্ডিংয়ে আমি নিজে দেখে এসেছি। তোমরা নিশ্চয়ই একবার ভিজিট করো নালন্দা ইউনিভার্সিটি। তো বলা হচ্ছে 100টা গ্রামকে, হিউয়েনসাং বলছেন যে হর্ষবর্ধন তার এই মানে বুদ্ধিস্ট প্রতিষ্ঠান ছিল এটা, এবং 100টা গ্রাম দান করে দিয়েছেন। অর্থাৎ গ্রামগুলো থেকে কি আসতো বলতো, কেউ তেল দিয়ে যেত, কেউ চাল দিয়ে যেত, কেউ কাপড় দিয়ে যেত। অ্যাকচুয়ালি ওই যে বুদ্ধিস্ট মঙ্করা পড়াশোনা করতেন, এবং সেখানে বলা হচ্ছে যে 1500 স্টুডেন্টস, 1500 টিচার, 10,000 স্টুডেন্টস সেখানে পড়াশোনা করছেন। এবং শুধু সেখানে কি পড়াশোনা করছেন, বিখ্যাত সাবজেক্ট গণিত, বুদ্ধিস্ট ফিলোজফি, বৈদান্তিক থট, আর মানে गुरुत्वपूर्ण सब्जेक्ट मैथमेटिक्स। अच्छा, गणित तो बोल ये सब्जेक्ट वहाँ पर पढ़ाया जाता था। बहुत उस वक्त पूरे विश्व में ये नालंदा का नाम फैला हुआ था। चीन, बार्मा, जापान, सुमात्रा, बोर्नियो, समस्त द्वीप देश थे, तिब्बत थे तो आसी उन सब कंट्री से स्टूडेंट्स लोग आते थे और यहाँ पर और पढ़ते थे। तो হিউয়েনসাং भी 2 साल यहाँ पर पढ़ाई किए। তো হর্ষবর্ধনের যে নালন্দা ইউনিভার্সিটির প্রতি সেই সময়ে যিনি প্রেসিডেন্ট ছিলেন, তা অধ্যক্ষ ছিলেন শিলভদ্র। এবং শিলভদ্র ছাড়াও শিলভদ্রর সঙ্গে হর্ষবর্ধনের সম্পর্ক অত্যন্ত খুবই ভালো ছিল, যার জন্যে হর্ষবর্ধন নিজে অনেক সময় তত্ত্বাবধান করার আদেশ দিয়েছিলেন। এবং আরও হর্ষবর্ধনের যে সময়কালে শিলভদ্র ছাড়াও আরও বেশ কিছু টিচারের নাম পাওয়া যায়। সেই টিচারের নামগুলো ধর্মপাল, আচ্ছা, গুণমতী, স্থিরমতী, প্রভামিত্র, জিনচন্দ্র, এইগুলো তাহলে কি নাম হলো? ধর্মপাল, গুণমতী, স্থিরমতী, প্রভামিত্র, জিনচন্দ্র, এরা টিচার ছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে যিনি হেড ছিলেন, বললাম যে আমাদের যে শিলভদ্র ছিলেন তার ভাইস চ্যান্সেলর অধ্যক্ষ ছিলেন। তো এই হচ্ছে রেসিডেন্সিয়াল ক্যাম্পাস, ওখানে থাকার জায়গা ছিল স্টুডেন্টদের, হস্টেল টাইপের, বর্তমানে যেমন হস্টেল হয় হস্টেল টাইপেরই জায়গা ছিল। আমি নিজে দেখে এসেছি, আমার কাছে অনেক ছবি আছে, তোমাদের আমি একসময় দেখাবো। তো এটার ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। অর্থাৎ তিনি এক ऐसा स्थिति तैयार किया गया था, उस वक्त पूरा सिस्टम को ठीक किया गया था। হর্ষবর্ধনের সময়কালের একটা ঘটনার একটা বলবো তোমাদের, সেটা হচ্ছে যে ইকোনমিক ব্যবস্থা
এখানে ব্যবস্থা আমাদের যে ইন্টারোমান ট্রেডের কথা বলেছিলাম, সেই ইন্টারোমান ট্রেড এই সময় কিছুটা কমে যাচ্ছে। এবং হর্ষবর্ধনের সময়কালে ভারতবর্ষের ইতিহাসের যে নর্থ ইন্ডিয়ান যে পলিটিক্স, সেই পলিটিক্সের শেষের দিকে দেখা যাচ্ছে যে যেহেতু অর্থনীতি একটু ধস নামতে শুরু হয়েছিল, আমাদের মানে আমাদের যে সাউথ ইস্ট এশিয়া কান্ট্রিগুলো ওরা বাণিজ্য করতে আসছিল, এবং যার জন্য আমাদের देशेते अर्ली मेडिवल पीरियड सेक्शन है, जो अर्ली मेडिवल पीरियड टाइम है, वहाँ पर तुम लोग देखोगे कि शायद मैंने पता नहीं मुझे कि मेघलाई मैडम ने पढ़ाया कि नहीं होगा, जो फ्यूडल थॉट्स, फ्यूडल लॉर्ड्स, हर्षवर्धन ने क्या किया कि एक एक एरिया का एक एक लैंड लॉर्ड को दे दिए थे, वहाँ से जो भी प्रोडक्शन होगा आप लोग प्रोडक्शन कीजिए और अपना जो आर्मी है वो आर्मी को हमको दीजिए युद्ध के टाइम में, जिसको फ्यूडलिज्म बोला जाता था। तो এই সিস্টেমও হর্ষবর্ধনের সময়কালে আর্লি মেডিভেল ফেজেতে আমরা দেখতে শুরু করেছি, এবং তারপর থেকে আরেকটু বেশি বিস্তার করেছিল। এই নিয়ে হয়তো তোমাদের পরে কোনো দিন যখন কলেজের ক্লাস হবে তখন আমি তোমাদের বলবো, আশা করি। খুব ইন্টারেস্টিং জিনিস ভারতবর্ষের পলিটিক্সে ইউরোপিয়ান থটস কিছুটা। তো হর্ষবর্ধন সম্পর্কে কনক্লুশনে আমি এটাই তোমাদের বলবো যে হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের একজন রাজা। কোন পরিস্থিতিতে তিনি বসে সিংহাসনে বসেছেন এবং তার একই সঙ্গে সঙ্গে কনৌজকে সঙ্গে নিয়েছেন, এবং ভারতবর্ষের ইতিহাসে তিনি যে বিস্তৃত অঞ্চল, পঞ্চগৌড়ের কথা বললাম, বলভীর কথা বললাম, এবং কাশ্মীর, নেপাল যে এরিয়ার কথাবার্তা বললাম, এবং চীনের সঙ্গে একটা সম্পর্কের কথা বললাম, এত দূরে তিনি তার সাম্রাজ্য স্থাপন করেছেন গোটা নর্থ ইন্ডিয়া জুড়ে, যার জন্য আহিল প্রশস্তিতে তাকে বলা হয়েছে उत्तरापथ स्वामी। उत्तरापथ स्वामी मतलब ये, उत्तरापथ स्वामी का मतलब भी यही है, पूरा उत्तरापथ मतलब जो नॉर्थ इंडिया का स्वामी, स्वामी मीन्स हस्बैंड, हस्बैंड मीन्स जिसको बोला जाता है कि जो घर के जो हेड होते हैं, तो उसको पूरा नॉर्थ इंडिया का हेड के रूप में बोला गया। भारतवर्ष में किसी भी सम्राट के बारे में ऐसा कभी नहीं कहा गया है उत्तरापथ स्वामी। तो उत्तरापथ स्वामी ये सॉरी उत्तरापथ स्वामी मीन्स सकलोत्तर पथनाथ, सॉरी सकलोत्तर पथनाथ, इट्स मीन्स সকল উত্তর পথের, সকল উত্তর পথ মানে হচ্ছে নর্থ ইন্ডিয়া, পথনাথ, নাথ মিন্স আই থিঙ্ক অল অ্যাওয়ার অ্যাবাউট দ্য টার্ম নাথ, শিবের সঙ্গে শিবের সঙ্গে যুক্ত, নাথ মানে স্বামীও হয়, অর্থাৎ হেড, নর্থ ইন্ডিয়ার হেড। এই সকলোত্তর পথনাথ হর্ষবর্ধন, তিনি বলা হয়েছে তাকে, রবিকীর্তি বলেছেন যে তিনি নাকি গোটা উত্তর ভারতবর্ষের স্বামী ছিলেন। অর্থাৎ এই হর্ষবর্ধন মানে আমাদের ভারতবর্ষে প্রায় 646 সাল পর্যন্ত রাজত্ব করেছেন, এবং 646 সালের অর্থাৎ 6 থেকে 46 এত বছরের রাজত্বে হর্ষবর্ধনের মধ্যে যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের মধ্যে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করতে পেরেছি। তার মধ্যে যেমন ক্যারেক্টার ছিল, সমুদ্রগুপ্তের কথা তোমরা পড়বে, আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলছি। চন্দ্রগুপ্ত মৌর্য গ্রেট ফ্রিডম মানে সেনানায়ক হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের ভূমিকা, অর্থাৎ তার নাম গোটা প্রাচীন ভারতবর্ষে রয়েছে। সমুদ্রগুপ্তের কথা তোমরা পড়বে। সমুদ্রগুপ্ত উত্তর ভারত, দক্ষিণ ভারতে এমন একজন সম্রাট যিনি জীবনে কোনো যুদ্ধে পরাজিত হননি, তার ভূমিকার কথা, তার যে ক্যারেক্টার। এবং সম্রাট অশোক, জনকল্যাণমুখী কাজের জন্য সম্রাট অশোককে গোটা বিশ্বের মানুষ চেনেন, এবং ভারতবর্ষের ইতিহাসে कालोजयी सम्राट हिसेबे तिनी कालोजयी मतलब ऐसा एक सम्राट जो युद्ध भी किए थे, लेकिन जो जनकल्याण जो नीति थे उनके बारे में, जो नॉन वायलेंस एक्टिविटीज, उनके लिए इनको पूजा जाता था। और हर्षवर्धन नॉर्थ इंडियार लास्ट बड़ो रूलर, जार मध्य एतगुलो बादशार क्यारेक्टारेर, एतगुलो सम्राटेर क्यारेक्टारेर मिश्रण घटे गिয়েছিল। এবং হর্ষবর্ধন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের যে উত্তর ভারতবর্ষের পলিটিক্স সেটা আরও খণ্ড বিখণ্ড হয়ে যায়। আমরা জানি যে বাংলাতে পাল সাম্রাজ্যের উত্থান ঘটে যাচ্ছে, ওখানে চালুক্য রাজাদের উত্থান ঘটছে, রাষ্ট্রকূট রাজাদের উত্থান ঘটছে নর্থে, साउथ इंडिया। और गुज्जर पतिहार जो राजस्थान और गुजरात के एरिया में आ रहे हैं, तो मतलब पालस फ्रॉम बंगाल, राष्ट्रकूटस फ्रॉम साउथ, चालुक्यस फ्रॉम साउथ, वेस्टर्न चालुक्यस, एंड गुज्जर पतिहास फ्रॉम गुजरात एंड राजस्थान। ये हर्षवर्धन के मृत्यु के बाद पूरे नॉर्थ इंडिया पूरे बिखर गए और छोटे छोटे हिस्से में बांट गए। তার জন্য আমরা কনক্লুশনে বলতে পারি যে হর্ষবর্ধন
ভারতবর্ষের ইতিহাসে শেষ হিন্দু বড় সম্রাট, যার নেতৃত্বেই শেষবারের মতো চেষ্টা হয়েছিল সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, যেটা লাস্টবার হয়েছিল গুপ্তদের সময়কালেতে। তিনি কেবলমাত্র উত্তর ভারতেই এরিয়াটাকে চেষ্টা করেছিলেন এবং তিনি তার সাধ্য মতো তাকে বাস্তবে রূপদান করারও চেষ্টা করেছেন। থ্যাংক ইউ। আশা করি, আমি জানি না তোমাদের কতটা হেল্প লাগলো। আচ্ছা, তোমাদের ডকুমেন্টস দেওয়া আছে, পড়ো। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখতে পারো, আমাকে ফোনও করতে পারো। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ, বাই। স্টে সেফ, স্টে হোম অ্যান্ড স্টে হেলদি।